আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। বিরাজ নয়ডাতে নতুন একটা জব পেয়েছিল। ও ভীষণ পরিশ্রমী মানুষ ছিল, সেই জন্য কোম্পানির মালিক রবিন ওর কাজে খুশি হয়ে ওকে থাকার জন্য নিজের একটা বাড়ি অফার করল। অফিস ছুটি হয়ে যাওয়ার পর বিরাজ রবিনের অফার করা বাড়িতে গিয়ে পৌঁছল। খুব জোরে বৃষ্টি পড়ছিল। ঠিক সেই মুহূর্তে দেখল যে ওই বাড়ির গার্ডেনে একটা সুন্দরী মেয়ে ঘুরে বেড়াচ্ছে। মেয়েটা নীল রঙের শাড়ি পরেছে। বিরাজ বাড়ির দরজার দিকে দেখল, সেই দরজায় কোনো তালা ছিল না। এই মেয়েটা আবার কে এখানে? বিরাজ আস্তে আস্তে ওই মেয়েটার কাছে গিয়ে পৌঁছলো আর দুজন একে অপরের দিকে তাকালো। আসলে আমাকে রবিন স্যার ডেকেছেন, আমি ওনার অফিসে জব করি। উনি আমার ব্যাপারে কিছু বলেননি আপনাকে? না, কিছুই তো বলেনি। ক্ষমা করে দেবেন। আপনি কে? অনামিকা। এটা শুনে বিরাজ একটু চিন্তিত হয়ে বলল, আপনি কি রবিন স্যারের প্রেমিকা? আমার ব্যাপারে কেউ কিচ্ছু জানে, তাই ও আমায় এই বাড়িতে উপহার দিয়েছে একা থাকার জন্য। এটা শুনে বিরাজ ওই মেয়েটাকে বলল যে রবিন স্যার ওকেও থাকার জন্য এই বাড়িটা দিয়েছে। কিন্তু এটা শোনার পর অনামিকা কোনো আপত্তি করল না। ও বিরাজকে একটা ঘর দেখালো আর তারপরে বিরাজকে ওখানে থাকতে বলল। খুব ভালো ব্যাপার, ভাবতে পারি নিজে জবের সাথে সাথে বাড়িটাও ফ্রিতে পেয়ে যাব আমি। তখনই দরজাটা খুলে গেল। অনামিকা ভেজা কাপড় পরে ওর সামনে এলো আর সামনে এসে ওর পাশে বসে পড়ল। তুমি যখন আমাকে দেখলে তোমার অদ্ভুত কিছু মনে হয়নি? রবিন স্যারের বয়স কত বেশি আর আমার শুধুমাত্র 24 বছর। এটা শুনে বিরাজ কোনো উত্তর দিল না, কিন্তু অনামিকা বলতেই থাকলো, আজকালকার মেয়েরা টাকার জন্য যে কোনো মানুষের সঙ্গে অ্যাটাচ হতে পারে। আমিও এইরকমই ভুল করেছি। আপনি বৃষ্টিতে তো পুরো ভিজে গেছেন, আপনার ঠান্ডা লেগে যাবে। মেয়েটা বিরাজের কাছে চলে এলো আর ওর কানে কানে বলল, আমার বৃষ্টি খুব ভালো লাগে, চাইলে তুমি আমার সঙ্গে ভিজতে পারো। এটা বলে ও হাসতে হাসতে বাড়ির বাইরে চলে গেল। বিরাজ যখন বাড়ির বাইরে গার্ডেনে গিয়ে পৌঁছল আর ওই মেয়েটাকে দেখতে পেল, তখন খুব জোরে বিদ্যুৎ চমকে উঠল। ও বিরাজের কোমরের ওপরে হাত দিল আর কানের সামনে এসে ফিস ফিস করে বলল, তোমায় আমার ভালো লেগেছে, যদি রবিনের জায়গায় তুমি আমার প্রেমিক হতে। এটা বলে ও বাড়ির ভিতরে চলে গেল আর মেয়েটার পিছনে পিছনে বিরাজ ওর ঘরের মধ্যে চলে গেল আর দুজনে একে অপরের কাছাকাছি চলে এলো। সকালে অ্যালার্মের আওয়াজে বিরাজের ঘুম ভেঙে গেল। অনামিকা ওর পাশেই শুয়েছিল। ওর পাশে কেবলমাত্র আধ ঘন্টা ছিল। ও তাড়াতাড়ি নিজের ঘর থেকে বেরোলো, তাড়াহুড়োর মাথায় ব্রেকফাস্টটা করে নিল আর অফিসের জন্য বেরিয়ে পড়ল। ও অনামিকার ব্যাপারেই ভাবছিল আর নিজের শরীরে আসা দুর্বলতাকে ইগনোর করছিল। 6টার সময় যেই ছুটি হলো, ও দ্রুত বেগে নিজের বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তখনই ওর মোবাইলটা বেজে উঠল। ও বাইকটা থামিয়ে কলটা রিসিভ করলো। আরে প্রিয়া, কেমন আছিস তুই? দাদা, ট্রেনে নেটওয়ার্ক পাইনি। কোথায় তুমি? আমি নয়ডা চলে এসেছি, স্টেশনেই আছি আমি। আরে বেরোনোর আগে তো একবার ফোন করতে পারতিস। ঠিক আছে, আমি ওখানেই যাচ্ছি। বিরাজ দ্রুত বেগে স্টেশনে চলে গেল আর প্রিয়াকে পিক আপ করলো। বিরাজ যখন প্রিয়ার সাথে বাড়িতে পৌঁছলো, তখন অনামিকা প্রিয়ার দিকে অদ্ভুতভাবে তাকাতে শুরু করলো। এ আমার বোন প্রিয়া। প্রিয়া হাসি মুখে ওর দিকে হাত বাড়িয়ে দিল। যেই অনামিকা ওর হাতটা ছুঁলো, ও চেঁচিয়ে উঠল আর নিজের হাতটা সরিয়ে নিল। প্রিয়ার হাতের মধ্যে রূপোর বালা ছিল। আমার একটু কাজ আছে। এটা বলে ও নিজের ঘরে চলে গেল। সুন্দর দেখতে, কিন্তু অহংকার আছে। এই বাড়ির মালকিন নই, তোকে সবকিছু বলছি আমি। প্রিয়াকে বিরাজ সবকিছু খুলে বলল আর প্রিয়াকে আলাদা একটা ঘর দিয়ে দিল। তারপরে ও সোজা অনামিকার কাছে চলে গেল। কি ব্যাপার? হ্যাঁ, তুমি তো প্রিয়ার সাথে কথাও বললে না। তারপরে ও বিরাজকে ধাক্কা মেরে বিছানায় শুয়ে দিল আর ওর উপরে শুয়ে পড়ল। সকাল হতেই বিরাজ নিজের শরীরে দুর্বলতা অনুভব করল আর তারপরে দিনের পর দিন ওর দুর্বলতা বেড়েই চলল। বিরাজ ডক্টরকে গিয়ে দেখালো। উনি ওষুধও দিলেন, কিন্তু তবুও শরীর যেন ক্রমশ ভেঙে যাচ্ছিল। এইভাবে ক্রমশ অনামিকা ওর উপরে প্রভাব বিস্তার করতে শুরু করলো। ও কখনো ওকে একা শুতে দিত না। প্রিয়া ওর রুমে বসে কারোর সাথে ফোনে কথা বলছিল। আমি নয়ডা চলে এসেছি, কালকে সন্ধ্যেবেলায় বাড়িতে এসো, অ্যাড্রেস আমি পাঠিয়ে দেব। ঠিক আছে, পাঠিয়ে দাও। পরের দিন সন্ধ্যেবেলা প্রিয়া কারোর একটা আসার জন্য অপেক্ষা করছিল। এদিক সেদিক পায়চারি করছিল সে। হঠাৎ করে ওর চারিদিকে অন্ধকার ছেয়ে গেল। ও কিছু ভাবার আগেই হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল। কিছুক্ষণ পরে বেলটা বাজলো দরজার। অনামিকা দরজা খুলল।
দেখতে পেল একটা ছেলে সামনে দাঁড়িয়ে আছে। আগে আমার নাম হচ্ছে রণবীর, আপনি? আরে ভিতরে এসো রণবীর, তুমি প্রিয়ার সঙ্গে দেখা করতে এসেছো তাই না? ও নিজের ঘরেই আছে। রণবীর তাড়াতাড়ি ওই ঘরের মধ্যে চলে গেল, কিন্তু ওখানে কেউ ছিল না। মেয়েটাকে কি দেখতে রে ভাই, যদি প্রিয়ার জায়গায় আমি এর সাথে অনলাইনে চ্যাট করতাম, একে দেখে তো যে কোনো পুরুষ মানুষই নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবে। তখনই ওর কোমরে কেউ একটা হাত দিল। ও চমকে পেছনে দিকে তাকালো, দেখতে পেল অনামিকা পেছনে দাঁড়িয়ে হাসছে। আগে আসলে আমি। ও রণবীরের ঠোঁটের উপরে আঙুলটা রেখে দিল আর বলল, ঠিক বলেছ তুমি, যার সামনে আমি চলে আসি সে নিজেকে আর ধরে রাখতে পারে না। ওর এই কাজ দেখে রণবীরের চোখ দুটো জল জল করে উঠল আর ও হাসতে শুরু করলো। আমি তোমাকে একটা জাদু দেখাচ্ছি, আরো একবার পিছন ঘোরো। ওর কথা শেষ হতে না হতেই রণবীর আবার পিছনে ঘুরে দাঁড়ালো। অনামিকা পেছন থেকে রণবীরকে জড়িয়ে ধরল। অনামিকার গরম নিঃশ্বাস রণবীর নিজের কাঁধের উপরে অনুভব করল। তারপরে রণবীরের কানে আস্তে আস্তে বলল, তোমায় আমার এত ভালো লেগেছে যে তোমাকে এক্ষুনি খেয়ে নিতে ইচ্ছে করছে। এটা বলেই অনামিকা রণবীরের শরীরের উপরে 4টে আঙুল বোলাতে শুরু করল। রণবীর আনন্দে চোখ দুটো বন্ধ করে নিল আর ওর স্পর্শকে অনুভব করতে শুরু করল। খুব ভালো লাগছে আমার, এরকমই করতে থাকো। এটা শুনে অনামিকার মুখে একটা হাসি ফুটে উঠল। ওর চোখ দুটো নীল হয়ে গিয়ে চকচক করতে শুরু করলো আর আঙুলের নখগুলো বড় বড় হয়ে গেল। ও ক্রমাগত রণবীরের কোমরে খিমচাতে শুরু করলো। রণবীরের শার্টও ফেটে গেল আর কোমর থেকে রক্ত বেরোতেও শুরু করলো। ও রণবীরের কোমর থেকে বেরিয়ে আসা রক্ত বড় একটা জিভ বের করে চেটে নিল আর তারপরে এক ঝটকায় ওর নাড়ি ভুড়িতে নিজের 5টা আঙুল ঢুকিয়ে দিল। এদিকে প্রিয়াও এখন জ্ঞানে ফিরে এসেছে। ও কিছুই বুঝতে পারছিল না। ও শুনতে পেল অনামিকার ঘর থেকে একটা চিবনোর আওয়াজ ভেসে আসছে। ও আস্তে আস্তে ঘরের দিকে এগিয়ে গেল। তারপর ও কি হোল থেকে তাকিয়ে যেটা দেখল, সেটা দেখার পরও ভয় পেয়ে গেল আর চোখ দুটো ভয়ে স্থির হয়ে গেল। ও দেখল যে মাটির উপরে রণবীরের লাশ পড়ে আছে আর অনামিকা ওর শরীর থেকে মাংস খুবলে খুবলে বের করে খাচ্ছে। ও নিজের মুখের উপরে হাতটা রেখে নিল আর চুপচাপ বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। তারপরে ও বিরাজকে ফোন করলো। দাদা, দাদা! আরে কি হয়েছে প্রিয়া, তুই এত ভয় পেয়ে আছিস কেন বল? প্রিয়া ভয়ে ভয়ে বিরাজকে সব কথা খুলে বলল, যেটা শোনার পর বিরাজের পায়ের তলা থেকে মাটি সরে গেল। ও তক্ষুনি একটা অঘরীর কাছে গিয়ে দেখা করলো আর পুরো ঘটনাটা তাকে খুলে বলল। ও কি বেশিরভাগ কথা তোমার কানের সামনে এসে বলে? হ্যাঁ হ্যাঁ বাবা। ও একটা কর্ণ পিশাচিনী। কর্ণ পিশাচিনীরা কানে ফিসফিস করে কথা বলতে খুব ভালোবাসে। ওরা আমাদের মতোই মানুষের মাঝে থাকতে খুব ভালোবাসে আর সুযোগ পেলেই পুরুষ মানুষদের শিকার করে তাদের মাংস খেয়ে নেয়। তোমার শরীরে দুর্বলতাও এই কারণেই হচ্ছে। তুমি অনেক দিন ধরে রাত্রিবেলা ওর সাথে কাটাচ্ছ। যদি মুক্তি চাও তাহলে একটা উপায় তোমায় বলে দিচ্ছি। তখন ঘড়িতে রাত 10টা বাজে। বিরাজ আস্তে আস্তে দরজাটা খোলে আর সোজা গিয়ে অনামিকার ঘরে ঢুকে পড়ে। কোথায় ছিলে তুমি আজকে? কখন থেকে অপেক্ষা করছি। আসলে আজকে একটু বেশি কাজ ছিল। এটা বলে বিরাজ ওকে ভালো করে জোরে জড়িয়ে ধরে ওকে। পর মুহূর্তে অনামিকার মুখের হাসিটা শেষ হয়ে গেল। ওর নজর বিরাজের গলায় গিয়ে পড়ে। বিরাজের গলায় একটা রূপোর চেন ঝোলানো। দূরে সরে যা আমার থেকে, দূরে সরে যা। ওর থেকে দূরে চলে গেলে বিরাজ ওর হাতটা চেপে ধরে। বিরাজের আঙুলেও রূপোর আংটি ছিল, যার স্পর্শে অনামিকার আঙুল পুড়ে যাচ্ছিল। ছেড়ে দে আমায়, ছেড়ে দে, ছেড়ে দে। ছাড়বো না আমি, ছাড়বো না। এটা বলেই বিরাজ আবার ওকে জোরে করে জড়িয়ে ধরে। অনামিকা চেঁচাতে চেঁচাতে বিরাজকে মারার চেষ্টা করতে থাকে, কিন্তু বিরাজ ওকে ছাড়ল না। শেষমেশ বিরাজ তার 4টে আঙুল ওর মুখের ভেতরে। ও দম নিতে পারছিল না, থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। আস্তে আস্তে অনামিকা মাটিতে পড়ে যায়, কিন্তু বিরাজ এখনো জোর করে ওর আংটিগুলো ওর মুখের ভিতরে ধরেছিল। হঠাৎ করে অনামিকা মাটির পুতুলের মতো ভেঙে গেল আর মাটিতে শুধুমাত্র সাদা মাটি পড়েছিল। বিরাজ সেই মাটিগুলো একটা কাপড়ের মধ্যে বেঁধে নিয়ে বাড়ির পেছনে থাকা বাগানের মাটিতে পুঁতে দিল। পাশেই প্রিয়া দাঁড়িয়েছিল। ও নিজের দাদাকে জড়িয়ে ধরল আর বিরাজ বোনকে জড়িয়ে ধরল।
আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।